2026 সালে চীন ও ভারতের সম্পর্ক কি সহযোগিতা ও সংঘাতের টানাপোড়েন? অবশ্যই আমরা আজকে আমার এই ভিডিওতে দেখব। তো তার মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি আমার আজকের এই ভিডিওতে কিন্তু 5টি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে ভারত আর চীনের মধ্যে যে সম্পর্ক সেই প্রত্যেকটা পয়েন্ট আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। তো প্রত্যেকটি পয়েন্ট সবাইকে বলবো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই ভারত ও চীনের মধ্যে যে সম্পর্ক আছে বর্তমানে 2026 সালে যে পরিস্থিতি তা কিন্তু অত্যন্ত একটি অন্যরকম রূপ নিচ্ছে। অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আজকের এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম সবাইকে। অবশ্যই সবাই আমার এই আজকের এই ভিডিওটি প্রত্যেকেই দেখবে। তার কারণ কি বললাম? তার কারণ হচ্ছে আজকে আমরা এমন এক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি যেখানে বিশ্ব রাজনীতির কিন্তু একটি সমীকরণ প্রতি মুহূর্তেই পাল্টে যাচ্ছে। হ্যাঁ, দক্ষিণ এশিয়া আর আধিপত্য এবং গ্লোবাল অর্ডার নিজেদের অবস্থান কিন্তু শক্ত করতে ভারত ও চীন দুই প্রতিবেশী কিন্তু দেশে কিন্তু আজ এক অন্য সন্ধিক্ষণে আছে। হ্যাঁ, 2026 সালে এই এপ্রিলে দাঁড়িয়ে আমরা যদি দুই দেশের সম্পর্কের দিকে তাকাই তবে আমাদের এখানে এক অদ্ভুত বৈপরীত্য দেখতে পাবো। একদিকে যখন হিমালয়ের সীমান্তে বন্দুকের নল একে অপরের দিকে তাক করে আছে, ঠিক তখনই দুই দেশের ব্যবসায়িক লেনদেন অতীতের সব রেকর্ড ভেঙে দিচ্ছে। একদিকে যখন কূটনৈতিক টেবিলে ঠান্ডা লড়াই চলছে, অন্যদিকে কিন্তু ভারতের আকাশে কিন্তু এদিকে কয়েক বছর পর সরাসরি উড়ে যাচ্ছে কিন্তু যাত্রীবাহী বিমান। একদম তাই। হ্যাঁ, এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারত ও চীনের এর মধ্যকারী বর্তমান পরিস্থিতি বা বর্তমান যে সম্পর্ক এর 5টি স্তম্ভ যা নির্ধারণ করছে এশিয়ার ভবিষ্যৎ। প্রত্যেকটি পয়েন্ট। তো প্রথম যে আমার পয়েন্ট আছে, যে প্রথম পয়েন্টে অবশ্যই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো বিমান চলাচল ও কূটনৈতিক। একদম তাই। প্রথমে আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, সেটা হলো আকাশপথে যোগাযোগ। দীর্ঘ সময় পর দিল্লি ও বেজিং এ একে অপরের জন্য কিন্তু উন্মুক্ত হয়েছে। 2020 সালে যে গলওয়ান উপত্যকায় যে ঘটনা ঘটেছিল তারপর থেকে কিন্তু ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। পর্যটন থেকে শুরু করে বাণিজ্যিক যাতায়াত সবকিছুই কিন্তু থমকে গিয়েছিল। কিন্তু 2026 সালে এপ্রিলে কিন্তু এয়ার চীন আর তারাও কিন্তু এবার ডানা মেলে ভারতের আকাশে আসতে চলেছে তাদের এই বিমান। সরাসরি এই বিমান চলাচলে শুধু একটি যাতায়াত ব্যবস্থা নয়, এটি কিন্তু বড় কূটনৈতিক ইঙ্গিত। একে বলা হচ্ছে কূটনৈতিক বরফ গলা প্রক্রিয়া। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ কোনো দেশ যখন একে অপরের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা ফের সচল করে তখন কিন্তু বুঝতে হবে যে নেপথ্যে পর্দার আড়ালে কোনো বড় আলোচনা চলছে। হ্যাঁ, সপ্তাহে 3 দিন, শুক্রবার, মঙ্গলবার এবং রবিবার, এই 3 দিন কিন্তু ফ্লাইটগুলো চলবে। দুই দেশের মধ্যে সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে এবং ব্যবসা বাণিজ্যের জন্য নতুন পথ খুলে দেবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই আকাশপথে বন্ধুত্ব কি সীমান্তের তিক্ততা কমাতে পারবে? অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওতে প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু কমেন্ট করার মতন আছে, অবশ্যই কমেন্ট করবেন। বাণিজ্যের দিক দিয়ে কিন্তু যেটা আমরা দেখছি যে দ্বিতীয় বিষয় যেটা, তো সেখানে হচ্ছে বাণিজ্যের দিক দিয়ে বর্তমান অর্থবর্ষে কিন্তু পরিসংখ্যান বলছে আমেরিকাকে পেছনে ফেলে দিয়েছে চীন আবারও কিন্তু ভারতের এই বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে ফিরে এসেছে। শুনতে অবাক লাগছে কিন্তু এটাই বর্তমানে বাস্তব। হ্যাঁ, ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ এখন প্রায় আমেরিকাকে ছাড়িয়ে গিয়ে $151.1 বিলিয়ন কিন্তু ডলারের বাণিজ্য হচ্ছে। ভারতের বাজারে চীনের ইলেকট্রনিক্স ওষুধের কাঁচামাল এবং যন্ত্রপাতির চাহিদা কিন্তু কোনোভাবেই কমানো যাচ্ছে না। কিন্তু এই বিশাল বাণিজ্যের মুদ্রার উল্টা পিঠে কিন্তু ভয়ঙ্কর একটি চিত্র আছে, সেটি হলো বাণিজ্য ঘাটতি। একদম তাই। বাণিজ্য ঘাটতি কেন বললাম? ভারত চীন থেকে যত টাকার পণ্য কিনছে তার বিপরীতে কিন্তু অনেক কম পণ্য চীনে পাঠাতে পারছে ভারতের এই বাণিজ্য ঘাটতি শুধু এখানে না, অল্প সংখ্যক না, সেটা হচ্ছে 112 বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। এই ভারতের এই অর্থনীতির জন্য এটি একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ। মেক ইন ইন্ডিয়া প্রকল্পে চীনের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করলেও আধুনিক প্রযুক্তি এবং সস্তা যন্ত্রপাতির জন্য কিন্তু চীনের উপর ভারতের নির্ভরতা রয়েই গেছে। এটি অর্থনৈতিক নির্ভরশীলতাকে কি ভারতের বিদেশ নীতিতে কোনো প্রভাব ফেলেছে? এটি কি গভীর বিশ্লেষণের দাবি রাখে না? অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর 3 নাম্বার যেটা হচ্ছে লিপু লেক গিরিপথ সীমান্ত বাণিজ্য। তো এই লিপু লেকে কি আছে? তো বাণিজ্যের আলোচনা শুধু বড় শহরগুলোতেই সীমাবদ্ধ নয়, তা কিন্তু পৌঁছে গেছে হিমালয়ের চূড়াতে পাহাড়ে। হ্যাঁ, উত্তরাখণ্ডের লিপু লেকে গিরি আমাদের তৃতীয় পয়েন্ট।
এখানে কিন্তু দীর্ঘ 6 বছর বন্ধ থাকার পর আগামী জুন মাসে থেকেই কিন্তু এই দীর্ঘ 6 বছর মানে বন্ধ ছিল এই পথটি, লিপুর লেকের যে বাণিজ্য যে করিডোর আছে এখানে, তো সেটা কিন্তু বন্ধ ছিল। তো আগামী জুন মাস থেকে কিন্তু এই পথে সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করতে যাচ্ছে। আপনারা জানেন যে 2020 সালে 2020 সালে যে এই গলওয়ান সংঘর্ষ পর শুধু বড় ব্যবসায়ী নয়, স্থানীয় পর্যায়ে ছোটখাটো সীমান্ত যে বাণিজ্য সেটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু লিপুলেক রুট চালু হওয়ার মানেই শুধু যে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হওয়া, এটি একটি আস্থারও প্রতীক। এটি শুধু যে অর্থনীতি চাঙ্গা করবে সেটা না, কিন্তু তার মধ্যে আছে কিন্তু এর কিন্তু একটি আস্থার প্রতীকও। ভারত ও চীন ও নেপাল এই 3টি দেশের সীমান্তের সংযোগস্থলে অবস্থিত এই গিরিপথটি সামরিক দিক থেকেও কিন্তু অত্যন্ত সংবেদনশীল। আর এখান দিয়েই কিন্তু বাণিজ্য শুরু হওয়া মানে হলো দুই দেশের সেনাবাহিনী অত্যন্ত এই অঞ্চলটিকে এক স্থিতিশীল পরিবেশে বজায় রাখতে সম্মত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটলেও নিরাপত্তা বিশেষজ্ঞরা কিন্তু একে তীক্ষ্ণ নজরে রাখছে এই রুটের উপর। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, তো সেটাই। আর 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ব্রিক্স, BRIC। হ্যাঁ, আমরা 4 নম্বরে যে পয়েন্টে সেটা তুলে ধরছি সেটা হলো ব্রিক্স এর কথা বলছি, বহুপাক্ষিক বাণিজ্য নিয়ে। একদম তাই। 4র্থ নাম্বার যে পয়েন্ট সেখানে। তো 2026 সালে কিন্তু ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। কারণ হচ্ছে ভারত এবছর কিন্তু ব্রিক্স জোটের সভাপতিত্ব করছে। হ্যাঁ, আপনারা জানেন যে ব্রিক্স হলো এমন একটি মঞ্চ যেখানে কিন্তু ভারত ও চীন দুই দেশেই কিন্তু সবচেয়ে প্রভাবশালী সদস্য। 18তম এই ব্রিক্স সাবমিট আয়োজনের দায়িত্ব হয়েছে এখন ভারতের কাঁধে। তো বিশ্বের উন্নত দেশগুলো কিন্তু জনগোষ্ঠী যেমন G7 এর বিপরীতে কিন্তু ব্রিক্স এখন গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কণ্ঠস্বর হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। এখন ভারত ও চীনের স্বার্থে এই যেমন এক তেমনই ভারত মানে একে অপরের যেমন স্বার্থ আছে, ঠিক তেমনই কিন্তু আবার ভারতের নেতৃত্বের নিয়েও কিন্তু রেষারেষি আছে। একদম স্বার্থও যেমন আছে তেমন নেতৃত্ব নিয়েও কিন্তু ভারত ও চীনের মধ্যে রেষারেষি আছে। তো চীন চায় ব্রিক্সে তার নিজস্বতা বজায় রাখতে, কিন্তু অন্যদিকে ভারত চায় তার একটি ভারসাম্যপূর্ণ বিশ্ব ব্যবস্থা। ভারতের সভাপতিত্বে এই সম্মেলন চীন কতটুকু সহযোগিতা করবে তা এখন ভারত কিভাবে চীনের এই প্রস্তাব সামলে নিয়ে নিজের নেতৃত্ব বজায় রাখবে তা এখন কিন্তু আন্তর্জাতিক রাজনীতির প্রধান আলোচনার বিষয়। একদম তাই। এখন দেখার বিষয় যে এই বিষয় নিয়ে ভারত ও চীনের মধ্যে দুইজনের কি সম্পর্ক হতে চলেছে। আর আমি এখন 5 নাম্বার যেটা আমার সর্বশেষ পয়েন্ট, তো সেই পয়েন্টের মধ্যে আলোচনা করছি সেটা হচ্ছে LAC। হ্যাঁ, চিরচেনা কিন্তু আমাদের এই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LAC। আকাশপথে যেমন বিমান চলছে, দোকানে যেমন চীনা পণ্যে ভর্তি হচ্ছে, ব্রিক্স সম্মেলন হচ্ছে, তার সব ঠিকই আছে, কিন্তু সীমান্তের পরিস্থিতি কি বদলে যাচ্ছে? উত্তর হলো না। তার কারণ হিমালয়ের বরফ গলতে শুরু করার সাথে সাথেই কিন্তু ভারত ও চীনের এই উভয় পক্ষেই তারা টহলদারি সেনারা টহলদারি বাড়িয়ে দিচ্ছে। সেনা পর্যায়ে বহুবার বৈঠক হয়েছে এবং আংশিক কিন্তু সেখানে সেনা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু অবিশ্বাসের পাহাড় এখনো সরেনি। ভারত সীমান্তে পরিকাঠামো নিয়ে যে রেকর্ড তৈরি করেছে তা কিন্তু এনে দিয়েছে তার নতুন টানেল, রাস্তা এবং এয়ার স্ট্রিপ তৈরি করছে তারা, যাতে যে কোনো পরিস্থিতিতে যেন দ্রুত মোকাবিলা করা যায়। চীনের দিক থেকে কিন্তু তৎপরতা কম নয়। ভারত ও চীনের সম্পর্ক কিন্তু আজ পরিস্থিতি এমন হলো যে ব্যবসা চলবে, কিন্তু নজর থাকবে সীমান্তের 1 ইঞ্চিতেও। হ্যাঁ, তো এই হলো একটা সর্বশেষে কি বলা যায় যে 2026 সালে ভারত ও চীনের সম্পর্ক একটি হাইব্রিড মডেল এর উপর দাঁড়িয়ে আছে। একদম তাই। এটা কি বলা যায়? তো এখন প্রতিযোগিতা আছে, আবার সহযোগিতাও আছে। ভারতের জন্য চ্যালেঞ্জ হলো যে চীনের সাথে অর্থনৈতিক প্রতিযোগিতাকে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকা, আবার একই সাথে কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। যে সরাসরি ফ্লাইট শুরু করা হলো, যা বাণিজ্য বাড়বে, তা কি দীর্ঘস্থায়ী শান্তির পথ দেখাবে, নাকি কেবল এটি সাময়িক বিরতি? তার সময়ই উত্তর দিবে। তো বন্ধুরা, আজকের এই যে আলোচনা করলাম তার থেকে আমরা বুঝতে পারলাম যে আবেগ দিয়ে নয়, বরং কঠোর বাস্তবতার আর কৌশলী কূটনীতি দিয়েই হলো ভারতকে চীনের মোকাবিলা করতে হচ্ছে। আজকের এই বিশেষ
আলোচনা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই দয়া করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। আর এমন ভূ রাজনৈতিক আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলে নজর রাখবেন। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।